নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। 2025 সালের SLST পরীক্ষার কথা মাথায় রেখে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি বলে যে অধ্যায়টা আছে, তো সেখান থেকে 41টা MCQ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে 1 নম্বরে, যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ। অপশান এ দেওয়া আছে প্যাভলভ, অপশান বি থর্নডাইক, অপশান সি স্কিনার, আর অপশান ডি হচ্ছে কোহলার। তো প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ প্যাভলভ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো। এখানে 4টে অপশান দেওয়া আছে। অপশান এ স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, অপশান বি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অপশান সি প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর অপশান ডি হচ্ছে অটোনমিক স্নায়ুতন্ত্র। তো সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, যে শিখনের গৌণ নীতির সংখ্যা কটা? দেখো, শিখনের নীতির সংখ্যা হচ্ছে মুখ্য সূত্র 3টে আর গৌণ হচ্ছে 5টা। এটা কার না? থর্নডাইকের। ঠিক আছে, তো এখানে থর্নডাইকের শিখনের গৌণ নীতির সংখ্যা হচ্ছে কটা না? 5টা। যদিও এখানে থর্নডাইকটা উল্লেখ করেনি। 5 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ স্কিনার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন থর্নডাইক। প্রচেষ্টা এবং ভুল তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। পরের প্রশ্ন, স্কিনারের তত্ত্বটি যে নামে পরিচিত সেটা হলো অপারেন্ট অনুবর্তন নামে পরিচিত। স্কিনারের তত্ত্বটি অপারেন্ট অনুবর্তন নামে পরিচিত। শিখন তত্ত্বে প্রেষণা ও পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন কে না? স্কিনার। শিখন তত্ত্বে প্রেষণা ও পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল। 8 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তন হলো কয়েকটি প্রতিক্রিয়ার ধারাবাহিকতা। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে সক্রিয়তামূলক আচরণ হলো। এখানে 4টে অপশান দেওয়া আছে। অন্তর্নিহিত, বহিরাগত, অপশান সি হচ্ছে অন্তর্নিহিত ও বহিরাগত, আর অপশান ডি হচ্ছে এদের কোনোটিই নয়। তো সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে সক্রিয়তামূলক আচরণ হলো বহিরাগত। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, পায়রা ও ইঁদুরের উপর গবেষণা করেছিলেন কে না? পায়রা এবং ইঁদুরের উপর গবেষণা করেছিলেন স্কিনার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, কুকুরের উপর গবেষণা করেছিলেন কে? কুকুরের উপর গবেষণা করেছিলেন প্যাভলভ। অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে? অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার। 13 নম্বর প্রশ্ন, নিচের 4টি উপাদানের মধ্যে যেটি শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। দেখো, আগে শিখনের সাথে সম্পর্কযুক্ত কোনগুলো সেগুলো আগে দেখে নিই। তো শিখনের সাথে সম্পর্কযুক্ত হলো পরিণমন, প্রেষণা, সামর্থ্য। এগুলো কি শিখনের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু অবদমনটা কি শিখনের একটা নেতিবাচক ভূমিকা আর কি। তো এটা শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, শিখনের পথে এটা বাধা সৃষ্টি করে অবদমন। তাহলে অবদমন কি না শিখনের সঙ্গে যুক্ত নয়। 14 নম্বর প্রশ্ন, মনোবিদ স্কিনার হলেন একজন
অপশন এ আচরণবাদী, অপশন বি কাঠামোবাদী, অপশন সি ক্রিয়াবাদী, আর অপশন ডি হচ্ছে অনুষঙ্গবাদী। তো মনোবিদ স্কিনার হলেন একজন আচরণবাদী। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, মনোবিদ কোহলার হলেন একজন সমগ্রতাবাদী। মনোবিদ কোহলার হলেন একজন সমগ্রতাবাদী। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছিলেন কে? শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছিলেন স্কিনার। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, শিখনের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে হলে বিশেষভাবে প্রয়োজন কি? এখানে 4টে অপশান দেওয়া আছে। অপশান এ অনুশীলন ও ফললাভ, অপশান বি অভিজ্ঞতা ও জ্ঞান, অপশান সি ধৈর্য ও সহানুভূতি, আর অপশান ডি হচ্ছে প্রস্তুতি ও দক্ষতা। তো শিখনের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে হলে বিশেষভাবে প্রয়োজন অপশান এ হচ্ছে অনুশীলন ও ফললাভ। 18 নম্বর প্রশ্ন, প্যাভলোভীয় অনুবর্তনের মূল ভিত্তি কী? প্যাভলোভীয় অনুবর্তনের মূল ভিত্তি হল উদ্দীপকের সাযুজ্য। উদ্দীপকের সাযুজ্য। উনিশ নম্বর প্রশ্ন, প্রাচীন প্যাভলোভীয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি কী? মানে প্রাচীন প্যাভলোভীয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি হলো S1 আর S2। S1 আর S2, ঠিক আছে। মানে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 20 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী অনুবর্তনের উপর সর্বপ্রথম গবেষণা করেন? বিজ্ঞানী IP প্যাভলভ অনুবর্তনের উপর সর্বপ্রথম গবেষণা করেন। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ক্লাসিক্যাল কন্ডিশনিং এর আর এক নাম কি? ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের আর এক নাম হলো প্রাচীন অনুবর্তন বা প্যাভলোভীয় অনুবর্তন, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের আর এক নাম কি? সক্রিয় অনুবর্তনের আর এক নাম হলো যান্ত্রিক অনুবর্তন। যান্ত্রিক অনুবর্তন। 23 নম্বর প্রশ্ন, প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় CS বলতে কি বোঝায়? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় CS বলতে বোঝায় কন্ডিশন স্টিমুলাস। মানে কি? কন্ডিশন স্টিমুলাস মানে শর্তপূর্ণ উদ্দীপক। তো শর্তপূর্ণ উদ্দীপক কি না খাদ্যবস্তু ছিল। না খাদ্যবস্তু বলছি, এটা ঘণ্টার ধ্বনি হবে। কন্ডিশন স্টিমুলাস মানে শর্তপূর্ণ উদ্দীপক, খাদ্যবস্তুর সাথে ঘণ্টার ধ্বনি ছিল, তাহলে এটা ঘণ্টার ধ্বনি হবে, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত স্বাভাবিক উদ্দীপকটির নাম কি? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত স্বাভাবিক উদ্দীপকটির নাম হলো খাদ্যবস্তু। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, থর্নডাইক শিখন তত্ত্বে কতগুলি মুখ্য সূত্রের কথা উল্লেখ করেছেন? তো থর্নডাইক শিখন তত্ত্বে 3টি মুখ্য সূত্রের কথা উল্লেখ করেছেন, 3টি। আর গৌণ সূত্র কটা না 5টা। 26 নম্বর প্রশ্ন, স্কিনার কয় ধরনের শক্তিদায়ক উদ্দীপকের কথা বলেছেন? স্কিনার 2 ধরনের শক্তিদায়ক উদ্দীপকের কথা বলেছেন। কি কি না ধনাত্মক উদ্দীপক আর একটা হচ্ছে ঋণাত্মক উদ্দীপক। ধনাত্মক উদ্দীপক হচ্ছে কি পুরস্কার, আর ঋণাত্মক উদ্দীপক হলো তিরস্কার। 27 নম্বর প্রশ্ন,
27 নম্বর প্রশ্ন, থর্নডাইক শিখন তত্ত্বের ক্ষেত্রে কতগুলি গৌণ সূত্রের উদ্ভাবন করেছেন? থর্নডাইক শিখন তত্ত্বের ক্ষেত্রে 5টি গৌণ সূত্রের উল্লেখ করেছেন। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, স্কিনার কোন কোন প্রাণীর উপর তার গবেষণা করেছিলেন? স্কিনার করেছিলেন কে না পায়রা এবং ইঁদুরের উপর গবেষণা করেছিলেন, পায়রা এবং ইঁদুরের উপর। 29 নম্বর প্রশ্ন, থর্নডাইকের মতে শিখন বেশি নির্ভর করে কিসের উপর? থর্নডাইকের মতে শিখন বেশি নির্ভর করে মানসিক প্রস্তুতির উপর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম শিখন হলো ড্যাশ এর শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। প্রোগ্রাম শিখন হলো স্কিনারের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। এই প্রশ্নের সঠিক উত্তর, এটা একটু কনফিউশন আছে, এটা সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। 31 নম্বর প্রশ্ন, চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের আবিষ্কারক কে? চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের আবিষ্কারক হলেন থর্নডাইক। থর্নডাইকের শিখন তত্ত্বে মুখ্য সূত্রের সংখ্যা কটা? না 3টে, আগে বলেছি 3টে। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, ড্যাশ, এইখানটা লেখাটা মানে অপরিষ্কার হয়েছে, এটা আমি বলে দিচ্ছি। ড্যাশ শক্তিদায়ক উদ্দীপক সর্বদাই প্রতিক্রিয়াকে শক্তিশালী করে তোলে। না ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক সর্বদাই প্রতিক্রিয়াকে শক্তিশালী করে তোলে। 34 নম্বর প্রশ্ন, ড্যাশ শক্তিদায়ক উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়। ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়। পরের প্রশ্ন, শিখনের ড্যাশ তত্ত্বটি অন্তর্দৃষ্টি নামে পরিচিত। শিখনের গেস্টাল্ট তত্ত্বটি অন্তর্দৃষ্টি নামে পরিচিত। 36 নম্বর প্রশ্ন, ড্যাশ একটি জার্মান শব্দ যার বাংলা প্রতিশব্দ অবয়ব। গেস্টাল্ট একটি জার্মান প্রতিশব্দ যার বাংলা প্রতিশব্দ হলো অবয়ব। 37 নম্বর প্রশ্ন, প্যাভলভীয় প্রাচীন অনুবর্তনে প্রাণী সম্পূর্ণভাবে কি থাকে? না নিষ্ক্রিয় থাকে। প্যাভলভীয় প্রাচীন অনুবর্তনে প্রাণী সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থাকে। 38 নম্বর প্রশ্ন, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধনের ফলে ড্যাশ ঘটে। উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধনের ফলে শিখন ঘটে। শিখন ঘটে। এই অপশানটা পরের পাতায় আছে। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, প্যাভলভ তার পরীক্ষণে একটি ক্ষুধার্ত ড্যাশকে পরীক্ষণমূলক টেবিলে বিশেষভাবে উপস্থাপিত করেন। প্যাভলভ তার পরীক্ষণে একটি ক্ষুধার্ত কুকুরকে পরীক্ষণমূলক টেবিলে বিশেষভাবে উপস্থাপিত করেন। 40 নম্বর প্রশ্ন, অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া নিয়ে গবেষণার ব্যাপারে প্যাভলভ বিশেষ করে কুকুরের ড্যাশ নিয়ে পরীক্ষা করেছেন। না অনুবর্তিত ক্রিয়া নিয়ে গবেষণার ব্যাপারে প্যাভলভ বিশেষ করে কুকুরের লালাক্ষরণ নিয়ে পরীক্ষা করেছেন। 41 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, খাদ্যের পরিবর্তে ঘণ্টাধ্বনির ফলে লালা নিঃসরণ হলো ড্যাশ অনুবর্তন। তো এটা হলো প্রাচীন অনুবর্তন। প্রাচীন অনুবর্তন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।